নমস্কার, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। নিষিদ্ধ উপন্যাসে আগের দুটো পার্টের রাজকুমারীর যে খেলা শুরু হয়েছিল সেটা এই পর্বে আরো ঘনায়িত হলো। ওর কাম ভাবনা আরো বেশি করে জেগে উঠল। তো বন্ধুগণ, শুনুন ও পড়ুন এই পর্বে রাজকুমারী কতটা এগুলো তার কামনা বাসনায়। একটা অনুরোধ, আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়ান, আর কি ধরনের গল্প শুনতে চান তো কমেন্ট করে জানান। আমি সেই রকম গল্প লিখে যাব। কমলেশ। কমলেশ। হ্যাঁ, কমলেশ। আমার একজন পুরুষের দরকার, কারণ আমি রাজকন্যা। আমি এই বিশাল রাজ্যের অধিপতির একমাত্র কন্যা। আমি যা চাইব আমার তাই প্রাপ্য। আমি এই পৃথিবীর সব কিছু ভোগ করার অধিকারিণী। যদিও এখন আর সেরকম রাজত্ব নেই। এখন তো ইংরেজদের আমল, আর এই আমলে সেই আগের বৈভব কইনিপতিদের। এখন তো ইংরেজের আমলে সেরকম অর্থের রাজাদের বিশেষ সৈন্য সামন্তও থাকে না। কেবল জমিদার আর প্রজাদের থেকে রাজস্ব আদায় করার জন্য কয়েক গণ্ডা সৈন্য রাখা হয়। আর রাখা হয় রাজাদের রাজকীয় ব্যাপার স্যাপার দেখাশোনার বা দেখানো শোনানোর জন্য। তা সেই সব সৈন্য কোনো কাজের নয়। ওদের কোনো শারীরিক গঠন পর্যন্ত ঠিক নেই। এই রকম মানুষদের, বিশেষ করে পুরুষ মানুষদের আমি ঘৃণা করি। এই রাজ্যের যদি আমি কোনোদিন অধীশ্বরী হই, তবে এই রকম অকেজো সব লোকেদের শুলে চড়াব। যাক, সেটা যখন হবার নয় তখন কিছু করার নয়। ওই কমলেশকেই আমার চাই উপস্থিত। আমি সুনয়নাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, কমলেশ দেখতে কেমন? ধাত আমি দেখেছি নাকি? দিনরাত তো তোমার সঙ্গেই কাটিয়ে দিলাম সেই ছোট থেকেই। কবে যে এই রাজবাড়িতে এসেছি আর এসেই তোমার কাজে লেগে গেছি সেটাই ভালো করে মনে করতে পারি না। গোটা জীবনটা তো তোমার সঙ্গে কাটিয়ে দিলাম। গোটা জীবনটা নয়, এখন তোর অনেক জীবন বাকি। সেটাও তো তোমার সঙ্গেই কেটে যাবে। আমার সঙ্গে না কাটালে তো তোকে আমি শুলে চড়াব। ও চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, আমি দেখিনি। কিন্তু আমাদের জানার বাকি থাকে কিছু। আমরা হলাম চাকর বাকর মানুষ। আমাদের সব কিছু কেউ না কেউ বলে দেয়। ওর কথাও আমাকে অনেকেই বলেছে। কি বলেছে? বলেছে যে লোকটা খুব ভালো, স্বাস্থ্যবান, রোজ ব্যায়াম ট্যায়াম করে। এইসব আর কি? ও তাই বল। আর বল যে তোর সব শোনা। যাক গে, কিছু একটা ব্যবস্থা কর। আমি আর পারছি না। পুরুষ মানুষকে যতক্ষণ না আমি খেলাচ্ছি ততক্ষণ আমার জীবনে শান্তি নেই। কিন্তু রাজকুমারী, তুমি হলে গিয়ে রাজকন্যা, আর কমলেশ হলো সামান্য একটা কর্মচারী, মানে ভৃত্যগোছের লোক। ওকে তুমি তোমার এই শোবার ঘরে প্রবেশ করাবে? হ্যাঁ, করাবো। তাতে তোর অসুবিধা কোথায়? আমি রেগে গেলাম। সে বলল, আমার কোন অসুবিধা নেই। তুমি যা আজ্ঞা করবে তাই হবে। শেষমেশ যখন কমলেশ আমাদের এখানে কাজে এল, শুনলাম সে খুব পণ্ডিত ব্যক্তি। সুনয়না আমাকে দূর থেকে দেখালো। সুপুরুষ ব্যক্তি। সে কোষাগারের দায়িত্বে নিযুক্ত হয়েছিল। আর সে ছিল আমাদের রাজ্যের বাইরের রাজ্যের। যখনই জানতে পারলাম সে খুব পণ্ডিত, তার মতো পণ্ডিতে রাজ্যে আর নাই, তখনই মাথায় বুদ্ধিটা খেলে গেল। আমি স্থির করলাম ওকে আমার আচার্য নিয়োগ করতে হবে, যে করেই হোক। বাবা মা অর্থাৎ রাজা রানীর কাছে সংবাদ পাঠালাম। আমি দেখা করতে চাই। অনুমতি পাওয়া গেলে আমি তাদের সঙ্গে দেখা করতে গেলাম। কি চাও রাজকুমারী? আমি আরও পড়তে চাই। তোমার তো অনেক বই পড়া হয়েছে। না, আরও পড়তে চাই। বেশ, কোথায় পড়তে চাও? বিদেশে। বিদেশে? হ্যাঁ, কেন? আমি তো আগেও পড়তে চেয়েছিলাম। আপনারাই দেননি। তা ঠিক, কিন্তু আজও যে তোমাকে আমরা বিদেশে যেতে দেব, তুমি ভাবলে কি করে? কিন্তু আমার যাওয়া ছাড়া উপায় নেই। আমার পড়া আপনারা থামাতে পারেন না। কিন্তু তুমি আমাদের একমাত্র রাজকন্যা। তোমাকে ছাড়া আমরাই বা থাকবো কি করে? আমি তো আর চিরদিনের জন্য থাকব না। 2 বছরের পরেই ফিরে আসব। আর এই 2 বছর আমরা কাকে নিয়ে থাকব? আমার সঙ্গে সুনয়না ছিল। আমাদের তখন জেদ চেপে যায়। কেউ তার নিজের জেদ থেকে সরবে না, এই রকম মনোভাব। তখন সুনয়না বলল, মহারাজ, আপনি অভয় দিলে আমি একটা কথা বলি, তাতে রাজকুমারীর শিক্ষা হবে আর রাজবাড়ির বাইরেও যেতে হবে না। বেশ, বলো। রাজা আদেশ দিলেন, মহারাজ, রাজবাড়ির নতুন কর্মচারী কমলেশ নাকি খুব পণ্ডিত মানুষ। ওনার কাছে রাজকুমারী পড়লে এই দুটো দিকই রক্ষা হয়। রাজকুমারী বললেন, তা হয় না। উনি কি বিষয়ে পণ্ডিত, আর ওনার কাছে আমি পড়বই বা কেন? উনি কি কোনো প্রতিষ্ঠান? রাজমাতা বললেন, ঠিক। তোমার তো কোনো কর্মের দরকার নেই যে প্রতিষ্ঠানে পড়তে হবে। তোমার শেখার দরকার, তোমার জানার দরকার। না, তা হয় না। ওনার কাছে আমি পড়ব না। রাজাম সাহেব বললেন, উনি পড়াবেন কি না সেটা তো জানতে হবে। কেন নয়? চাইলে বেশি বেতন দেওয়া হবে। রাজমাতা গর্জে উঠলেন। এইভাবেই তর্ক বিতর্ক হতে হতে শেষ পর্যন্ত স্থির হল, কমলেশ রাজকুমারী কে পড়াবেন। রাজার আদেশে। আর রাজার আদেশে তার বেতনও বাড়িয়ে দেওয়া হবে।
নইলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এই রকমই ছিল আমার আর সুনয়নার পরিকল্পনা। পড়াশোনার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। শোভন মনে মনে বলল, তোমরা খুব বাজে লোক। আর সেই গল্প আমাকে পড়তে হবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। যেহেতু আবার তুমি হচ্ছ আমার পূর্বপুরুষ তুরি, পুরুষ না মহিলা। কি বললি? আমরা বাজে লোক? ঠিক আছে, উঠে যা, উঠে যা, যেমন সব ছিল তেমনই রেখে যা। তুমি ঠাকুমা, আমি তোর ঠাকুমা নই, তোর দাদুর ঠাকুমা। সম্পর্কটা কি বলবো তাহলে তোমাকে? কি বলবি, কি বলবি? আমিও তো ঠিক বলতে পারছি না। আচ্ছা, দাঁড়া দাঁড়া, প্রপিতামহী। দুটো কেন? দুটোই হয়। ঠিক আছে, আমি তোমাকে ঠাকুমাই বলবো। অতগুলো স্কয়ার কিউব লাগাতে পারবো না। হারামজাদা, বুকে দম নাই, তোর দ্বারা কিছু হবে না। রাগ করছো কেন? দেখোই না। শোন, এই ঘটনাগুলোর সঙ্গে গুপ্তধনের বেশ সম্পর্ক আছে। তাই বলছি, নইলে তোর মতো পাকা ছেলে কে বলতো এই সব? এই আমাকে পাকা বলবেন না একদম। আমি আজ পর্যন্ত কোন মেয়ের দিকে ঘুরেও তাকাইনি। গায়ে হাত দেওয়া তো দূরের কথা। ও বাবালে, খুব বাহাদুরি করেছ। লজ্জা করে না বলতে? তারপর হেসে বলল, অবশ্য এতে তোর দোষ নেই। যার পকেটে টাকা নেই তার কাছে মেয়ে আসবে না, তার তুই কি করবি? কখন কোন মেয়ে তোর দিকে কি তাকিয়েছে? তাকায়নি আমি জানি। তুমি কচু জানো। আমার খুব ভালো ভালো মেয়ের সম্বন্ধ এসেছিল, আমি না করেছি। বেশ করেছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা বিয়েও না। আগে ব্যবসাটা বাড়াতে দাও, তারপর দেখব। তার মানে ততদিন কি মেয়েগুলো অপেক্ষা করবে? কে বলেছে অপেক্ষা করতে? তাহলে ওরা করবেটা কি শুনি? সেটা আমি কি করে জানব? সব জানবি। জানতে তোকে হবেই, কারণ এই বংশ চালাতে গেলে তোকে বিয়ে করতেই হবে, আর না করলে। আমার ব্যবসাটা ডুবতে বসেছে আর উনি বলছেন বিয়ে করতে। ছাড়ো তো। জীবনে একটা মেয়ে এলে ধন্য হয়ে যাবি। ওর স্পর্শে গলে যাবি। গলে যাব মানে আর মানুষ থাকবো না? আরে সে গলা নয়। জীবনে একটা না একটা মেয়ে প্রত্যেক পুরুষেরই দরকার। আর প্রত্যেক মেয়ের একটা পুরুষ চাইই চাই। এইসব কথা শুনতে আর ডায়েরিটা পড়তে ক্লান্তি আসছিল শোভনের। সে বলল, আর পড়ছি না। তুমিই বলে দাও। না পড়তেই হবে। তাহলে আমি এত কষ্ট করে লিখলাম কি জন্য? মানে আমাকে পড়াবেই? ব্ল্যাকমেইলিং হচ্ছে? মোটেই না। সেই সঙ্গে অগাধ সম্পত্তির মালিক হবি। সেটা কি কম? ঠিক আছে, পড়ছি। শোভন আবার পড়তে শুরু করল। কমলেশকে বাবা অর্থাৎ রাজা আমার পড়ানোর শিক্ষক নিযুক্ত করলেন। আর সেই সঙ্গে একজন দাসীকে রাখলেন, যতক্ষণ কমলেশ আমার ঘরে থাকবে ততক্ষণ ওই দাসী, নাম শ্রীময়ী, খুব বিশ্বস্ত, আমার ঘরে মজুদ থাকবে। অর্থাৎ সোজা কথায় আমার আর কমলেশের উপর নজর রাখবে। মানে গোয়েন্দাগিরি আর কি। আমরা দুজনেই অর্থাৎ আমি আর সুনয়না দুজনেই ফাপড়ে পড়ে গেলাম। এবার আমাদের উদ্দেশ্য সফল হবে কি করে? শ্রীময়ী নয়, সে যে ভয়ঙ্করী। তাহলে কি থেকে কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অথবা আমার পরিকল্পনা যে কিভাবে হবে এই নিয়েই ভেবে চলেছি। কিন্তু একবারের জন্যও ভাবিনি কমলেশ কি আমার প্রস্তাবে রাজি হবে। আর যদি না হয়, তাহলে উপায়। আমি রাজকন্যা বলে কি আমি যা বলবো তাই সে মানবে? আবার ভাবি, কেন করবে না? আমি যে রাজকুমারী, না মানলে ওকে চাপকে লাল করে দেব। ওদের উদ্দেশ্য সাধিত হবে কি? কিংবা শোভন গুপ্তধন পাবে কি? এইগুলো জানতে পরের পর্বগুলো পড়ুন। 5, পর্ব 5। অবশেষে কমলেশ আমার শিক্ষক নিযুক্ত হলেন। ওকে দেখেই আমি ওর প্রেমে পড়ে গেলাম। যেটা ভেবেছিলাম সেটা হলো না, অর্থাৎ কোন পুরুষকে শাসন করতে বা ভোগ করতে তা বোধ হয় সম্ভব হলো না। আমি ওকে মনে মনে ভালোবেসে ফেললাম। ও আমাকে পড়াতে আসতো, কিন্তু পড়ানোর সময় এইটুকু দুজন গার্ড থাকতো পাহারায়, যাতে কমলেশ রাজকন্যার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু এতে অবশ্য অসুবিধা হওয়ার কিছু ছিল না। কারণ এদের একজন আমার খুবই আপনজন বলা যায়, আর সে হলো আমায় সখী তথা দাসী সুনয়না। আর আরেকজন হলো শ্রীময়ী, খুব বিশ্বস্ত, অনেক পুরনো দাসী। সুনয়না তো আমার সব পরিকল্পনার সঙ্গী। আর শ্রীময়ী, টাকা দিয়ে মানুষ কেনা যায়। এই সত্য জিনিসটা যখনই মানুষ উপলব্ধি করেছে তখনই আর কোনো ভয়ডর মানুষের মনে বাসা বাঁধেনি। সব ভয়ডর মন থেকে উবে গেছে। এমনকি মন থেকে উবে গেছে পাপ। সুখে থাকার আর শান্তি নষ্ট করার একমাত্র পন্থা যখন ঘুষ, আমি তখন সেই পদ্ধতি প্রয়োগ করলাম। শ্রীময়ী আমার বশীভূত হলো। ওরা কেউ আমার পড়াশোনার সময় আমার কাছে উপস্থিত থাকতো না। কাছাকাছি মুখোমুখি শুধু শিক্ষক আর ছাত্রী, অর্থাৎ কমলেশ আর আমি। কিন্তু যতটা সহজ আমি মনে করেছিলাম কমলেশকে বাগে আনতে পারবো, তত সহজ ব্যাপারটা ছিল না। ও আমার দিকে মুখ তুলে তাকাত না। যদি না তাকায় তবে কি করে তাকে প্রেম নিবেদন করি? বেশ দিন কয়েক কেটে যাওয়ার পর একদিন সরাসরি বললাম, কমলেশ, আমি তোমার ছাত্রী নয়।
প্রেমিকা হতে চাই, তুমি আমার সঙ্গে প্রেম কর। সে কি করে সম্ভব? কমলেশ উত্তর দিল, কেন? তুমি একজন পুরুষ আর আমি একজন মেয়ে, তাই প্রেম সম্ভব। আমি তাকে বললাম, না, তুমি রাজকুমারী আর আমি কর্মচারী। কমলেশ আমাকে বলল। আমি তাকে বললাম, ওগুলো একমাত্র পরিচয় হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কমলেশ বলল, এ অসম ভালোবাসা কখনোই স্থায়ী হয় না। আমি বললাম, না হয়, না হবে। যতদিন পারবো ততদিন ভালোবাসবো, আর তারপর দরকার হলে ভালোবেসেই মরব। মৃত্যুর চেয়ে আর কোন কিছুই তো স্থায়ী নয়, কমলেশ। সেই স্থায়িত্বই না হয় বরণ করব আমরা। ও বলল, না, সম্ভব নয়। আমি জিজ্ঞেস করলাম, কেন? কেন সম্ভব নয়? ও বলল, আমি রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি বললাম, এটা বিশ্বাসঘাতকতা নয়, কমলেশ। একজন নারী তার প্রেমিককে প্রেম নিবেদন করতে চায়, তার সঙ্গে একসঙ্গে বেঁচে থাকার কিংবা মরে যাওয়ার প্রতিজ্ঞা করতে চায়। কমলেশ বলল, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, সেটা তো বলিনি কখনোই। আমি বললাম, তুমিও আমাকে ভালোবাসো। আমি জানি তোমার সাহস হচ্ছে না, কিন্তু তুমি ভয় পেও না। রাজা কিছু বললে আমি তোমার সামনে দাঁড়াবো, তোমার কিছু হতে দেব না। ও বলল, না। বললাম, তুমি ভেবে নাও, আমি তোমার অপেক্ষায় থাকব। কিন্তু সেদিন সে কথার পর আর কমলেশ আমার কাছে এলো না। একদিন দেখলাম, দুদিন দেখলাম, কিন্তু তবুও সে এলো না। আমি খোঁজ খবর করলাম, ভাবলাম যদি ওর শরীর খারাপ হয়েছে, তাহলে ওকে দেখাশোনা করবে কে? আমি তো আর রাজমহল ছেড়ে বাইরে বেরোতে পারবো না, তাহলে উপায় কি হবে? ওকে দেখবে কে? আর তাই সুনয়নাকে বললাম, সুনয়না, প্রিয় সখী আমার, একটু খোঁজ নিয়ে, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণাধিক কেমন আছে, কোথায় আছে? সুনয়নার খবর নিতে গিয়ে একদিন দুদিন হয়ে গেল, কোনো খবর নেই। তারপর তৃতীয় দিন বলল, কুমারী, আমি অনেক খোঁজ খবর করেছি কিন্তু তাকে দেখতে পাইনি। একথা শুনে আমি আরো অস্থির হয়ে উঠলাম। কি হয়েছে তার? যদি কিছু হয়, তবে আমি কি করে বাঁচব? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম, হে ঈশ্বর, আমার প্রাণাধিককে রক্ষা কর। সে কোথায়? বল, বলে দাও আমায়। অগত্যা আমি দাসীর ছদ্মবেশে রাত্রি বেলা বের হলাম, একাকী। কিন্তু সে যে কোথায় থাকে, সেও তো আমার জানা নেই। মহলে থাকে না, মহলের বাইরে থাকে কোথাও, কিন্তু কোথায়? অনেকক্ষণ ধরে খোঁজ করলাম, মহলের ভিতরে। অনেক কষ্টে প্রহরীদের চোখ এড়িয়ে মহলের বাইরে গেলাম, অনেক খুঁজলাম, কিন্তু কোথাও কোনো সন্ধান তার পেলাম না। আমি অস্থির হয়ে পড়লাম। শেষে একসময় ফিরে এলাম মহলে। আমার ঘরে, ঘরে ঢুকে দোর বন্ধ করে শুয়ে পড়লাম। আর শুয়ে পড়ে কাঁদতে লাগলাম, একা, একাই। এমনকি সুনয়নাও ছিল না আমার পাশে তখন। আমার অবস্থা তখন, কি করব, কোথায় যাব, কোথায় গেলে তাকে পাব, এই রকম। কিন্তু আমার অবস্থা জানার, বোঝার কেউ ছিল না। আমি উপলব্ধি করলাম সত্যিই আমি ভালোবেসে ফেলেছি কমলেশকে। আবার এই সময়েই হঠাৎ করে জানলাম, আমার প্রাণপ্রিয় সখীর শরীর খারাপ। সে রাজবৈদ্যের কাছ থেকে ওষুধ এনে তার নিজের ঘরে পড়ে আছে। আমি এখন অসহায়, কান্না আসে, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। আমি যে রাজকন্যা, আমাকে দেখার, আমার যত্ন নেওয়ার, আমাকে স্নান করাবার, আমার মাথার চুল বেঁধে দেওয়ার, এমনকি খাইয়ে দেওয়ারও অনেক লোক আছে। কিন্তু সান্ত্বনা দেওয়ার, মনের কথা শোনার কেউ নাই। হায়, আমার রাজকন্যা হওয়ার প্রয়োজন নাই, ছিল না কোনকালে। একটা মানুষকে ভালোবাসার ক্ষমতা পর্যন্ত আমার নেই। এইসব হাজার কথা, হাজার আবেগ আমার মনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো দিনরাত। আমার ভালো করে খাওয়া হয় না, আমার ভালো করে ঘুম হয় না, দিনরাত মনমরা অবস্থায় থাকি। একদিন আমার সখী সুনয়না সুস্থ হলো, আমার কাছে, আমার ঘরে এলো। ওকে দেখেই আমি জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ও আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, কি হয়েছে রাজকুমারী, এত উতলা কেন? আমি বললাম, আর পারছি না আমি। যেখান থেকে পারবি আমার কমলেশকে আমার কাছে এনে দে। ও বলল, ঠিক আছে, আমি দেখছি। তবে আমার মনে হয় ও রাজকার্য ঠিকঠাক করছে। আর যদি করে তাহলে ওর শরীর ঠিক আছে, কোনো অসুখ বিসুখ হয়নি বা কোথাও চলে যায় নাই। আমি বললাম, তুই কি করে বুঝলি যে তার অসুখ বিসুখ কিছু হয় নাই? আমি যে তাকে সর্বত্র খুঁজেছি, পাইনি। ও বলল, রাজকুমারী, তুমি থাক অন্দরমহলে। তোমার এখনো সেরকম বুদ্ধি হয় নাই। তুমি রাজকার্য সম্পর্কেও কিছু জানো না। তোমার কাছে কেবল কয়েকজন দাসী আসে, তারা এসব ব্যাপারে একেবারে অজ্ঞ। তারা শুধুমাত্র দাসত্ব করতে জানে, আর কোনো খবর রাখে না, রাখতে চায় না। তুমি ওদের কাছ থেকে খবর পাবে কোথায়? আমি তোমার মনের অবস্থা বুঝি, তাই আমার শরীর কিঞ্চিত ভালো বোধ হওয়ার পরেই তোমার কাছে দৌড়ে এসেছি। তার আগে খবর নিয়ে কিছু সত্য জেনেছি। আমি অস্থির হয়ে বললাম, কি সত্য জেনেছ?
বল সুনয়না বল, আমার ধৈর্য ধরছে না, আমার হৃদয় আজ বড়ই উতলা। সুনয়না বলল, আমি খবর নিয়ে জেনেছি, উনি কার্য করছেন নিয়মিত, ব্যাস এই পর্যন্তই। তোমার কাছে কেন আসছেন না তা জানি না, খোঁজ নিয়ে দেখব। আমি উতলা হয়ে বললাম, খোঁজ নি? এখনই খোঁজ নে, তুই যা চাইবি তোকে আমি তাই দেব। সুনয়না বলল, রাজকন্যা, আমি শুধু তোমার দাসী নয়, আমি তোমার ছোটবেলার সাথীও বটে। এটুকুর জন্যে কি আর তোমার কাছ থেকে কোনো উপঢৌকন নিতে পারি? তাহলে আমি তোমার কেমন সখী? আমি বললাম, যাও সখী যাও, আমার প্রাণ রক্ষা কর, একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো পথ নাই। সুনয়না আমার কাছে ঠিক সন্ধে বেলা খবর নিয়ে এলো যে কমলেশ আছে, কোথাও যায় নাই, আর তার সত্যিই কোনোরকম শরীর খারাপ হয় নাই, সে সম্পূর্ণ সুস্থ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আসছেন না কেন আমার কাছে? সুনয়না বলল, আমার সঙ্গে তার কোনো কথা হয় নাই। আমি বললাম, শীঘ্র কথা বল সুনয়না, আর তাকে আমার কাছে এনে দে। সুনয়না বলল, আমি কাল তার সঙ্গে কথা বলবো, কারণ এখন কোনো সুযোগ নাই। রাজার সঙ্গে তার কিসব পরামর্শ চলছে। আমার পরদিন পর্যন্ত এমনকি এক মুহূর্ত ও অপেক্ষা করতে আগ্রহ ছিল না, কিন্তু উপায়ও ছিল না, আমাকে অপেক্ষা করতেই হলো। পরদিন আমার সখী, আমার প্রাণপ্রিয় সখী সুনয়না আমাকে খবর দিল যে সে আসবে, আজ নির্দিষ্ট সময়ে সে আমার নিকট আসবে। আমি যারপরনাই আনন্দিত হলাম, আর সেই আনন্দে আমার সখীকে আমার সর্বশ্রেষ্ঠ হার তার গলায় পরিয়ে দিলাম। আর আমি তার আসার সময় সেজেগুজে তৈরি হয়ে রইলাম তার অপেক্ষায়, আমার প্রাণনাথের অপেক্ষায়। বন্ধুরা, আমার চ্যানেলে বিশেষ করে কমলেশ কি এসেছিল? যদি এসেছিল তবে তাদের কি মিলন ঘটেছিল? না আসার কৈফিয়ত সে কি দিয়েছিল? এইসব জানতে পড়ুন পরের পর্ব।